তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্য আর কি, বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ সাহিত্য যাকে বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে ইন ডিটেলস। ওকে, তো শ্রীকৃষ্ণ কীর্তন, কৃষ্ণ একজন মানুষের নাম যাকে হিন্দু ধর্মের অনুসারীরা তাকে দেবতা বলে জ্ঞান করে। আচ্ছা, কৃষ্ণকে, কৃষ্ণ হলো কি আমরা জানি হিন্দুদের একজন আছেন উপাস্য ব্যক্তি বা উপাস্য যাকে বলা হয় আর কি। অর্থাৎ হিন্দুদের বিশ্বাস অনুসারে তাদের একজন প্রতিপালক, তার নাম বিষ্ণু, সেই বিষ্ণুরই একটা অবতার হলো গিয়ে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তন মানে কথা, রঙ্গ, আলোচনা, ঠিক আছে, অর্থাৎ গল্প ইত্যাদি অনেক কিছুই বলা যায়। শ্রীকৃষ্ণ কীর্তন মানে কৃষ্ণকে নিয়ে যে ধরনের কীর্তন করা হয় তাকে বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন। যার আসল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এটা হলো কি আসল নাম, এবং এই আসল নামটা রেখে এই নামে নামকরণ করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ। ঠিক আছে, তো ওনার সম্পর্কে আসতেছি, আগে একটু শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করি। এর লেখক হলো গিয়ে বরুচন্ডী দাস। এই যে ভদ্রলোক মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ একজন সাহিত্যিক বরুচন্ডী দাস। মনে আছে একটা গল্প আপনাদের? গল্পটা এরকম কিছুটা, ওই যে বড়শিতে মাছ ধরতেছিল 12 বছর ধরে, একটা মেয়েকে পছন্দ করতো এই চণ্ডীদাস। তো পছন্দ করার পরে 12 বছর পর্যন্ত কোনো ধরনের চুপচাপ কোনো কথা বলে নাই, সেই মেয়ে প্রতিদিন আসতো। তারপর একদিন হুট করে ওই মেয়ে বরুচন্ডীদাসকে বললো যে, কি ঠাকুর, মাছ কি ধরা পড়লো? তখন সেই চণ্ডীদাস বলতেছে যে হ্যাঁ, 12 বছর পর মাত্র ঠোক দিল আর কি। তো সেই গল্পটা আমরা ছোটবেলায় শুনছি আর কি। সেই গল্পের লেখক বা সেই গল্পের কাহিনী যাকে নিয়ে আবর্তিত হয় সেই চণ্ডীদাস হলো গিয়ে এই শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক। আচ্ছা, তো শ্রীকৃষ্ণ কীর্তন হলো গিয়া 14 শতকের কবি বরুচন্ডী দাসের লেখা, এবং সেটা 1370 সালে হয়েছে আর কি ঘটনাটা, মানে এই লেখাটা হয়েছিল আর কি। এখানে মেইন ক্যারেক্টারগুলো কি কি আছে একটু দেখে নিই। মেইন ক্যারেক্টারগুলো আছে কৃষ্ণ, রাধা, বারাই, এই তিনটা হলো গিয়ে প্রধান ক্যারেক্টার। তাহলে প্রধান ক্যারেক্টার কয়টা? 3টা। এই যে 3জন, কৃষ্ণ, রাধা এবং বারাই। এছাড়াও আমরা কিছু ক্যারেক্টার দেখবো, যেমন আইহন ঘো, দেবকী, বসুদেব, নন্দগোপ, যশোদা। এখানে আমি আরো কিছু অ্যাড করতে পারি, 1600 গোপী প্লাস পদ্ম। এটা কারা আমরা একটু যখন এই গল্পগুলো পড়বো বা দেখবো তখন আলোচনা করব। আচ্ছা, এটার মোট খণ্ড 13টা মোট খণ্ড, এই যে 13টা, 1 থেকে 13 পর্যন্ত, কোথাও বেশি আছে কম আছে, তবে আনুষঙ্গিক আমরা জানি এটার মোট খণ্ড 13টা। এটা শ্লোক 161টি, আর পদ হলো গিয়া 418টি। তাহলে শ্লোক কয়টা? 161, পদ 418টি। আর এটার ছন্দরীতি হলো অক্ষরবৃত্ত। আচ্ছা, এটা অক্ষরবৃত্ত নিয়ে আলোচনা করি। মোটামুটি আমাদের প্রচলিত যত ধরনের কাব্য আছে সেগুলোর যে ছন্দগুলো আছে মোটামুটি 3 ধরনের: স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। ওকে, স্বরবৃত্তগুলো কি কি হইতে পারে আমি একটু দেখি। স্বরবৃত্ত যেমন আমরা নর্মাল যে কবিতাগুলো পড়ি, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই, ঠিক আছে। তো এই ধরনের যে কবিতা যেগুলো এক চান্সে অনেকখানি বলে যায়, এক শ্বাসে, কোনো স্টপ নাই, এই ধরনের ছড়া বা কবিতাগুলোকে বলা হয় স্বরবৃত্ত। ঠিক আছে, এবার আসি মাত্রাবৃত্ত কি। মাত্রাবৃত্ত হলো সুর দিয়ে পড়ে যে ধরনের কবিতা, যেমন আমরা কবর কবিতাটা জানি, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আর আছে অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্তগুলো কি স্পেস দিয়ে দিয়ে কিছুটা নাটকীয় ভঙ্গিতে উল্লেখ করা হয়। যেমন আমরা কিছু কবিতার ভঙ্গি জানি এরকম: এই যে খোকা, যাচ্ছ কোথায়, মাথায় কি তোমার। মানে কবিতাগুলো পড়লে মনে হবে এটা একটা গল্প টাইপের, বাট কবিতার মতো করে লেখা আর কি। এই ধরনের কবিতাগুলো বা কাব্যগুলোকে বলা অক্ষরবৃত্ত। তো আধুনিকভাবে এই শ্রীকৃষ্ণ কীর্তন যে ছন্দরীতিটা ফলো করে তাকে বলা হয় অক্ষরবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি কোথায় খুঁজে পাওয়া যায়। একটু স্পষ্টভাবে এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো গিয়ে ভারতের একটা প্রদেশ। আমাদের বাংলা হলো গিয়া পূর্ববঙ্গ, বাংলাদেশ, আর পশ্চিমবঙ্গ যেটা, অর্থাৎ বঙ্গভঙ্গের সময় যেটা পার্টিশন হয়ে গেল, যে পার্টিশনের পশ্চিম দিকে যে বাংলাটা পাওয়া যায় তাকে বলা হয় পশ্চিমবঙ্গ। আর পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকে যত আগাবা যে বাংলাটা পাওয়া যাবে তাকে বলা হয় পূর্ব বাংলা। ঠিক আছে, তো এটা বাংলা বর্তমানে বাংলাদেশ নামকরণ করছে আর কি। সেই পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম বাঁকুড়া জেলা। জেলার নাম কি? বাঁকুড়া। তো বাঁকুড়া জেলার কালিয়া নামক একটা গ্রাম আছে, কাকিল্লা বা কালিয়া নামক গ্রাম। সেখানে একজন বিখ্যাত আচার্য আছেন। আচার্য মানে যিনি কোনো একটা প্রতিষ্ঠানের হেড, হিন্দু ধর্মের পুরোহিত বা এই টাইপের কিছু একটা। শ্রীনিবাস আচার্যের
শ্রীনিবাস হলো গিয়ে লোকটার নাম, তিনি আচার্য ছিলেন। তার দৈহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ তার দৈহিত্র দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একজন ব্রাহ্মণ। তিনি একই সাথে ব্রাহ্মণ ছিলেন, প্লাস একই সাথে উনি গরু চড়াইতেন। তো ওনার গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরে পাওয়া যায়। অর্থাৎ 1370 সালে লেখা এই শ্রীকৃষ্ণ কীর্তনটা প্রায় 6 থেকে 800 বছর পর্যন্ত লোকচক্ষুর অন্তরালে ছিল। এটা পরবর্তীতে পাওয়া যায় এই বাড়ির গোয়াল ঘরে। অর্থাৎ এটা যে এতটা মূল্যবান বাংলা সাহিত্যের জন্য, এটা কেউ বুঝতে পারেনি আর কি। হয়তো মানুষ পড়তো এটা, বাট এটা যে এতটা মূল্যবান এটা কেউ ভাবতে পারেনি আর কি। পাওয়া গেছে কোথায়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের শ্রীনিবাস আচার্যের দৈহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘরে পাওয়া যায়। এই জিনিসটা খুঁজে এই জিনিসটা খুঁজে পান এই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ। ঠিক আছে? তো এই বসন্ত রঞ্জন রায় ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পিএইচডি করা এমিরেটাস অধ্যাপক। খুবই সম্মানজনক তাকে দেওয়া হয় আর কি, উপাধি দেওয়া হয়। আর বিদ্যুৎ শব্দের অর্থ হল অত্যন্ত গুণী ব্যক্তি। একটু লিখে নিচ্ছি আমরা এই কথাটা, অত্যন্ত গুণী ব্যক্তি। তো এই ভদ্রলোক এই শ্রীনিবাস আচার্যের দৈহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সুন্দরবটা উনি প্রথম আবিষ্কার করেন। ক্লিয়ার? তো যেহেতু উনি আবিষ্কার করছে, সেহেতু এই নামটা আমার ভালো লাগে নাই। উনি কি করলেন? নতুন নাম দিলেন, যার নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, নোট করতে পারি, শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণকে বসন্ত রঞ্জন রায়। খুঁজে পাইছেন কে? বসন্ত রঞ্জন রায়। মানে খুঁজে যে পাইছে সেই নামকরণ করছে। যেহেতু সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলা বিভাগের, সেহেতু বাংলা বিষয় নিয়ে তার ভালো জ্ঞান আছে, এই জন্য উনি প্রকাশনাও করেন। তো প্রকাশনা প্লাস নামকরণ প্লাস খুঁজে পাওয়া, তিনটেই এই কাজটা করছেন এই বসন্ত রঞ্জন রায়। আচ্ছা, এটা প্রকাশনা করছে কোন পত্রিকা? বঙ্গীয় সাহিত্য পরিষদ 1916 সালে কিন্তু আরো একটা পত্রিকা প্রকাশিত হয়, সেটা হলো গিয়া চর্যাপদ, অর্থাৎ এবং সেম পত্রিকায় আর কি। আমরা বলতে পারি চর্যাপদ যে সালে প্রথম পত্রিকায় আসে, সে একই সালে শ্রীকৃষ্ণ কীর্তনটাও আসে। আচ্ছা, এবার সেই শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান রস কি? মধুর রস। রস মানে মজা। রস মানে কি? রস সমান মজা। তো শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান রস হলো মধুর রস। মোট 5 প্রকার রস উপস্থিত। আচ্ছা, এবার একটু বলি, যে নর্মাল যে মধুর রস সেটা হলো রোমান্টিক টাইপের আর কি, নর্মাল রোমান্স ভালো লাগে আর কি পড়তে। সেই রসটা যদি মনে করেন যে হাতাহাতি লেভেলে চলে যায়, তখন সেই রসটাকে বলা হয় শৃঙ্গার রস। শৃঙ্গার রস, ঠিক আছে? কি রস? শৃঙ্গার রস। অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে ছেলে মেয়ে যদি হাতাহাতি করে, ঠিক আছে, লাইক একটু অকওয়ার্ড টাইপ, এবং সেটা যদি স্বামী স্ত্রী পর্যায়ে চলে যায় আর কি, তখন সেটা হয়ে যায় রতিরস। ঠিক আছে? সাধারণ মানে অলিঙ্গন ধরাধরি এটাকে বলা হবে শৃঙ্গার রস, আর স্বামী স্ত্রী পর্যায়ে চলে গেলে সেটাকে বলা হয় রতিরস আর কি। যাই হোক, আমরা জানলাম যে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান রস মধুর রস। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তনকে বিভিন্ন লেখক বিভিন্ন নামে নামকরণ করছে, যেটা আসলে কি ধরনের জিনিস। তো প্রথম যিনি নামকরণ মানে প্রথম যিনি এটাকে আইডেন্টিফাই করছেন, এটা একটা যাত্রাপালা বা নাট্যগীতিকা। এটা লাগছে হুমায়ুন আজাদ। তিনি মারা গেছেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। এই হুমায়ুন আজাদ বলে গেছে যে এই শ্রীকৃষ্ণ কীর্তনটা যাত্রাপালা বা নাট্যগীতিকা, বা অনেক সময় বলা যায় এটা নাটক, একটা নাটক। ঠিক আছে? এটা 38 BCS আসছিল এই তথ্যটা। আর বিমান বিহারী মজুমদার, তার মতে হলো গিয়ে রাধাকৃষ্ণের ধামালি। ধামালি মানে যে ধরনের কাব্য বা গীতিকায় একটু মজা থাকবে আর কি। ধামালি শব্দের অর্থ মজা, কৌতুক। ধামালি শব্দের অর্থ কি? মজা বা কৌতুক। কৌতুক, ঠিক আছে? এবার লাস্ট তথ্য, মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্য বৈষ্ণব পদবলী, বা ওই মানে শ্রীকৃষ্ণ কীর্তন, মানে শ্রীকৃষ্ণ কীর্তনই শ্রেষ্ঠ সাহিত্য আর কি। যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদবলীর অন্তর্ভুক্ত, এই জন্য অনেক সময় বৈষ্ণব পদবলী দেওয়া থাকলে বৈষ্ণব পদবলী, আর না থাকলে শ্রীকৃষ্ণ কীর্তন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের তথ্য হয়ে গেল। এবার আমরা একটু হালকা করে কাহিনী সংক্ষেপে আলোচনা করি, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তনে কি করে? প্রথমে হয় জন্ম, কৃষ্ণের জন্ম। কৃষ্ণকে, কৃষ্ণ হলো গিয়ে বিষ্ণু, বিষ্ণুর একটা অবতার, বিষ্ণুর অবতার, বিষ্ণুর অবতার হলো গিয়া কৃষ্ণ, ঠিক আছে? বিষ্ণুর স্ত্রীর নাম হলো গিয়া লক্ষ্মী। লক্ষ্মী কৃষ্ণের সাথে স্ত্রী হিসেবে যখন আসে, সে হয়ে যায় রাধা, ঠিক আছে? স্বর্গে ইনি থাকেন বিষ্ণু, তার স্ত্রীর নাম লক্ষ্মী। আর যখন মর্তে আসেন, অর্থাৎ পৃথিবীতে আসেন, তখন একজন হয়ে যান কৃষ্ণ, একজন হয়ে যান রাধা। তো কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে এই যে দেবকী। দেবকী হলো গিয়া তার মা, কৃষ্ণর আসল মা, আসল। আর বসুদেব বাবা, ইনিও আসল। আচ্ছা, তো কৃষ্ণ যে একজন দেবতা, এইটা তার মা জানতেন।
দেবতা রূপটা জানতেন। তো দেবকী এবং বসুদেবের সন্তান কৃষ্ণকে তারা নিজেদের কাছে না রেখে তারা নন্দ গোপ, গোপ মানে গোপী বা গোপ, অর্থাৎ যারা দুধ দহন করে, দুধ বিক্রি করে, তাদেরকে বলা হয় গোপ বা গোপী। তো নন্দ গোপ এবং তার স্ত্রী যশোদা এদের কাছে পাঠাই দেওয়া হয়। এটা তার পালিত বাবা মা। তাহলে আমরা বলতে পারি এই দুইজনকে পালিত বাবা মা। ওকে, তো কৃষ্ণের জন্মগ্রহণ হইল কোথায় হইল? মাথুরা। ঠিক আছে, কোথায় হইল? মাথুরা, ভারতের একটা রাজ্য, মানে রাজ্যের নাম ছিল তখন মাথুরাতে আর কি। মাথুরার রাজা ছিল কংস। এই মাথুরার রাজাকে কংস, কংস সম্পর্কে ইনি কৃষ্ণের মামা। কংস খুবই খারাপ একজন মানুষ। তাকে মারার জন্য, বধ করার জন্যই কৃষ্ণ মূলত এই বিষ্ণু কৃষ্ণের অবতরে পৃথিবীতে আসেন। ঠিক আছে, এবং যাকে মারার জন্য আসেন সে হয় সম্পর্কে আমার মামা। বুঝতে পারছি। এবার আসি, এই কৃষ্ণ জন্মগ্রহণ করলো যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তন, ওনাকে নিয়েই আলোচনা বেশি সব থেকে। আমরা রাধার কথাটাও বলি। রাধার জন্ম হয় এই গোপীদের কাছে। এই যে নন্দগোপ, যশোদা, এরা যে গোপী ছিল না, এখানে 1600 গোপী ছিল আর কি। এই 1600 গোপীদের যে এলাকা, সেই এলাকা জন্মগ্রহণ করে। রাধার মা হলো গিয়া পদ্মা, রাধার মা, রাধার মা। রাধা একজন বিয়া হয়, রাধার বিয়া হয় হলো গিয়া আইহন ঘোর সাথে, এই যে ভদ্রলোকের সাথে। ইনি আবার নপুংসক। ঠিক আছে, তো আমরা যে সমস্ত ক্যারেক্টারগুলোর কথা বলতেছি সবগুলোতেই আমি টিক চিহ্ন দিছি এরকম গোল দিয়ে। আইহন ঘো একটা নপুংসক, তার সাথে রাধার বিয়া হয়। বিয়া দেনকে রাধার মা পদ্মা। এবং রাধার জন্ম হয় এই গোপীদের কাছে, গোপীদের এলাকায়। রাধা দুধ বিক্রি করতো। জন্মখণ্ড চলে গেল। এবার আসো তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ড মানে তাম্বুল শব্দের অর্থ পান। এখানে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটে, রাধা হারিয়ে যায়। রাধা হারিয়ে যায়। তো রাধার একজন পিসি আছে যার নাম বারোই। একটু খেয়াল করি, আইহন গো, দেবকী, বসুদেব, নন্দগোপ, যশোদা, 1600 গোপী, পদ্ম। কৃষ্ণ সম্পর্কে জানতেছি, রাধা সম্পর্কেও জানতেছি। এই যে বারোই, ইনি হলেন রাধার পিসিমা, পিসি আর কি, রাধার পিসি। বারোই কি পিসি। তো এই বারোইকে অনেক সময় প্রেমের দূতী বলা হয়। বারোই ইজ ইকুয়াল টু প্রেমের দূতী। কারণ উনি এই দুধগিরি করতো আর কি কৃষ্ণ এবং রাধার ভিতর। তো এই ভদ্র মহিলা কৃষ্ণের কাছে এসে রাধার রূপের বর্ণনা দিতেছে। এত সুন্দর একটা মেয়ে হারাই গেছে, তুমি তাকে দেখেছো কিনা? দুধে আলতা, গায়ের রং, সবকিছু সৌন্দর্যময় আর কি। ঠিক আছে, চোখ দুটো হরণের মতো। তো কৃষ্ণ শুনে তো পাগল হয়ে গেছে। আরে বাপরে বাপ, এই কোন মেয়ে, এরকম মেয়ে তো আমি চোখে দেখিনি কখনো। তো রাধা সম্পর্কে একটা ইন্টারেস্ট ফিল করে এই খণ্ডে আর কি, তাম্বুল খণ্ডে। 3 নম্বর খণ্ড হলো সব থেকে বড় খণ্ড, যাকে বলা হয় দান খণ্ড আর কি। দান খণ্ডে হয় কি, রাধা তো একজন গোপী ছিলেন, দুধ বিক্রি করতো। দান মানে ট্যাক্স, দান মানে ট্যাক্স। তো এই ট্যাক্স দিতে হইতো রাজাকে। রাজা ছিলেন কংস, মাথুরার রাজা। ঠিক আছে, তো এই যে ট্যাক্স দিতে হইতো কংসকে, আর ট্যাক্স তুলতো এই কৃষ্ণ। কৃষ্ণ যেহেতু তার ভাগ নেই, তো রাজার কাছে এসে ট্যাক্স চাইতেছে যে ট্যাক্স দাও। তার ট্যাক্সের পরিমাণ অনেক অনেক বেশি চায় কৃষ্ণ। কৃষ্ণ তো ফাজলামি করতেছিল আর কি। ঠিক আছে, কৃষ্ণ তো মানে এই ধর্মের অনুসারে কৃষ্ণ একজন দেবতা, আর রাধা তো দেবী আর কি, তার স্ত্রী। তার সাথে মজা করতেই পারে, এরকম মজা করতো আর কি। তো বলতেছে ট্যাক্স অনেক বেশি হয়ে যায়, আমি দিতে পারবো না। ঠিক আছে, তো এই ট্যাক্স নিয়ে শেষ পর্যন্ত রাধার কি হয়, রাধার আর এই দুধ বিক্রি করা হয় না আর কি, যেহেতু অনেক ট্যাক্স, সে দুধ বিক্রি করবে না বলে দেয় আর কি। তো এটা সব থেকে বড় খণ্ড, এটা গেল। এরপর 4 নম্বর হলো কি নৌকা খণ্ড। তারপরও রাধা দুধ বিক্রি করতো, তার বান্ধবীদের নিয়ে সে একটা নৌকা পাড়ি দিয়ে সে শহরে আসতো আর কি। তো সেই নৌকাটা কি করে, কৃষ্ণ ডুবাই দেয়। এখানে কি কৃষ্ণ নৌকা ডুবাই দেয়, নৌকা ডুবিয়ে দেয়। হ্যাঁ, তো এই ডুবিয়ে দেওয়ার পরে মানে বান্ধবীরা কিন্তু সবাই পাড়ি দিয়ে চলে যাচ্ছে আর কি। এখানে হয়েছে কি, প্রথমে হয় কি যে কৃষ্ণ থাকে মাঝি আর কি, নৌকার মাঝি থাকে। তো নৌকা যখন উঠবে নৌকায় আর কি রাধা এবং তার বান্ধবীরা, তখন সবার কাছ থেকে কৃষ্ণ টাকা নেয় আর কি মাঝি হিসাবে, বাট রাধার কাছ থেকে টাকা নেয় না। হ্যাঁ, রাধা বলে কি ব্যাপার, আমার কাছ থেকে টাকা নাও না কেন? বলে না, তোমার কাছ থেকে টাকা নেবো না। ঠিক আছে, তখন এখান থেকে বাংলা সাহিত্যের একটা বিখ্যাত গান তৈরি হয় আর কি। আমরা এই গানটা শুনছি যে সব সগিরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব আমি তোমার কানে শোনা, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। এরকম একটা গান তো আছে না, এরকম একটা গান কিন্তু আছে। এই যে এখান থেকে নৌকা খণ্ড থেকে এই গানটা আসছে। তো নৌকা মাছ নদীতে চলে যায়, নৌকা ডুবে যায়, তার বান্ধবীরা সাঁতরিয়ে নদী পার হয়ে ওই পাশে চলে যায়।
কৃষ্ণ করে কি রাধাকে বাঁচানোর উছিলায় সে রাধাকে নিয়ে জল গেলে খেলা শুরু করে আর কি, ঠিক আছে। তখন আরেকটা গান তৈরি হয়, এখানে দুইটা গান, ঠিক আছে। একটা হলো গিয়া যে সব সখীরে পার করি দে নিব আনা আনা, সব সখীরে পার করি দে, গানটা শুনে থাকবেন আপনারা। আর দ্বিতীয় যে গানটা সেটা হলো গিয়া ওই যখন জল গেলি খোলে তখন কি রাধা বিরক্ত হয়ে বলে আমার ভাষাই লিলে আমায় ডুবাই লিলে কুল দুরিয়ার বুঝি কুল ঠাই রে, তাহলে কি আমায় ভাষাই লিরে ডুবাই লিরে, হ্যাঁ অকুল দুরিয়ার বুঝি ঠাই নাই রে। যাই হোক 4 নম্বর খণ্ড গেল, এবার 5 নম্বর খণ্ড যাকে বলা হয় ভারখণ্ড। এই খণ্ডে দেখা যায় যে, আচ্ছা একটু বলে নিই, এখানে 3 নম্বর খণ্ডে প্রথম দেখা হয় আর কি, প্রথম দেখা কৃষ্ণ এবং রাধার প্রথম দেখা হয়। এবার আসো 5 নম্বর খণ্ড ভারখণ্ড। রাধা যে দুধ নিয়ে আসতো আর কি মাথুরার হাটে, সেই দুধ কৃষ্ণকে দিয়ে টানায় আর কি, ঠিক আছে। অর্থাৎ কৃষ্ণকে দিয়ে সেই দুধ টানায় আর কি, এবং শর্ত দেয় যে যদি কৃষ্ণ তার দুধটা টেনে দেয় সে তাকে উলিঙ্গন করবে আর কি। তো কৃষ্ণ বেচারা রাধার দুধ টেনে দিচ্ছে আর কি, ওই যে মাথায় খুলসি নিয়ে। পরবর্তীতে উলিঙ্গন করে না আর কি। উলিঙ্গন কোথায় একটু খেয়াল করি, এটাকে বলা হয় সত্রখণ্ড। এখানে কৃষ্ণ ছাতা মাথায় দিয়ে, কৃষ্ণ ছাতা মাথায় দিয়ে, কার মাথায় দিয়ে? রাধার মাথায় দিয়ে সে পতাকা গায়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বৃন্দাবনে, ঠিক আছে। কৃষ্ণ ছাতা মাথায় দিয়ে রাধার মাথায় হাঁটে। তাহলে আমি কি করি, ভারখণ্ডতে কৃষ্ণ রাধার যে দুধের বালতি বা দুধের যে কলস সেটা সে মাথায় তুলে রাধাকে পার করাই দেয়, আগাই দেয়, যার বিনিময়ে রাধার সাথে তার অলিঙ্গন হয়। এখানে অলিঙ্গন হয় প্রথম, অলিঙ্গন, ঠিক আছে। প্রথম দেখা হয় কোথায়? এই যে 3 নম্বর 5 নম্বর খণ্ডে অলিঙ্গন হয়, ঠিক আছে। অলিঙ্গন মানে কি? অলিঙ্গন মানে কোন ধরনের রস? অলিঙ্গন মানে সিঙ্গা রস, হাতাহাতি লেভেল। আচ্ছা, এবার সত্রখণ্ড মানে কৃষ্ণ ছাতা মাথায় দিয়ে, রাধার মাথায় দিয়ে সে হাটে নিয়ে যায় কৃষ্ণকে। অর্থাৎ কোথায় নিয়ে যাচ্ছে? বৃন্দাবনে নিয়ে যাবে আর কি, সরি হাটে না, বৃন্দাবনে আর কি। এই যে বৃন্দাবন, বৃন্দাবন হলো গিয়ে একটা পার্ক, খুবই সুন্দর একটা পার্ক। আমরা দেখবো যে তরুণ তরুণীরা পার্কে বসে ডেটিং করে না, তো এই বৃন্দাবনে কৃষ্ণ রাধাকে নিয়ে গেছে ডেটিং করার জন্য আর কি। হ্যাঁ, এটা আমরা বলতে পারি ডেটিং, ডেটিং টাইপ। যাই হোক, ফার্স্ট এখানে তারা মিলিত হয়, মানে সিঙ্গার রস। সিঙ্গার রসের পর আমরা জানি এক ধরনের রস আছে যাকে বলা হয় রতিরস, অর্থাৎ রতিরস তৈরি হয় এখানে, প্রথম মিলন। আচ্ছা, এরপর বৃন্দাবন, তারা মোটামুটি বৃন্দাবনে মজা মাস্তি করে। বৃন্দাবনে অনেক মেয়েরাও ছিল। এরপর আসে কালিয়া দমন খণ্ড। কালিয়া হলো কি একটা সাপের নাম, ঠিক আছে। সাপটার নাম হলো গিয়ে কালিয়া নাগ। এই বৃন্দাবনের উপর দিয়ে যমুনা নদী প্রবাহিত হইতো আর কি, ওকে। তো এই যমুনা নদীতে থাকতো কালিয়া নাগ নামে একটা সাপ। তো কৃষ্ণ তার সাথে মারামারি করে, এগেইনস্ট কালিয়া, কালিয়া দমন যাকে বলা হয় আর কি। কৃষ্ণ মারামারি করে, কালিয়াকে পরাস্ত করে, কালিয়া চলে যায় কোথায়? কালিয়া নাগ চলে যায় দক্ষিণ সাগরে। তখন রাধার বেগুলতা প্রকাশ পায় এই খণ্ডে, এটাকে বলা হয় কালিয়া দমন খণ্ড। 9 নম্বর খণ্ড যমুনা খণ্ড বা বস্ত্রহরণ খণ্ড। এখানে বেশ কিছু গান রচিত হয়। যাই হোক, কালিয়া দমনকে দমন করার পরে ওই রাধা তার বান্ধবীদের নিয়ে জন্মদিনের ড্রেসে, ঠিক আছে, তারপর নামে যমুনা নদীতে আর কি। পোশাক টোশাক সব এই যে পাশে ছিল আর কি, অর্থাৎ পারে ছিল, পোশাক টোশাক খুলে তারা ওই নদীতে নামে গোসল করতে আর কি। তো যমুনা বা বস্ত্রহরণ খণ্ড, তখন কৃষ্ণ কি করে? রাধার পোশাক বা ড্রেস চুরি করে আর কি। অর্থাৎ এরকম কিছু একটু খেয়াল করি। এটা হলো গিয়ে একটা কদম গাছ, আর এটা হলো কি কদম গাছের তলে এখান থেকে নদী প্রবাহিত হইতেছে, এই যে নদী, যমুনা নদী। তো কালিয়া দমনকে সরাই দেওয়ার পরে এই যমুনা নদীতে রাধা এবং তার বান্ধবীরা নামছে। তো কৃষ্ণ এই ডালে বসেছিল, তো এই পোশাক নিয়ে চুরি করে ডালে উঠছে আর কি। রাধা তো ওইটা ড্রেস পায় না। এখানে 2টা গান রচিত হয় আর কি। 1 নম্বর গান হলো গিয়া আমার যমুনের জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। মানে এইটা গান যে এখান থেকে আসে আর কি, যমুনার জল কালো হইলেও স্নান করিতে ভালো লাগে আর কি। যাই হোক, এটা ছিল ফার্স্ট গান। তখন আমি একটু লিখে দিচ্ছি, যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যমুনার জল দেখতে কালো, ডট ডট ডট। আর দ্বিতীয় যে গানটা হয় সেটা হলো গিয়ে একটা আফসুসের বাক্য আর কি, কিছুটা এরকম, ওরেও কলঙ্কিনী রাধা কদম গাছে বসে আছে কেন হারামজাদা। যাই হোক, এগুলো হলো গিয়ে সাহিত্য এবং রস, অর্থাৎ এগুলো মজা মাস্তি নিয়ে আর কি এই আমাদের গৌরচন্দ্রী দাস লিখেছিলেন। এগুলো নিয়ে মাইন্ড খাওয়ার কিছু নেই, কারণ কৃষ্ণ কিন্তু অনেক বড় দেবতা হিন্দুদের বিশ্বাস অনুসারে। এগুলো গায়করা বলেছেন, আমি সেগুলোই বলতেছি। তো যেহেতু ডালাম গাছে, কদম গাছে বসেছিল এই কৃষ্ণ, তাকে উদ্দেশ্য করে এই গানটা লেখা হয়। ও কি ও কলঙ্কিনী রাধা কদম গাছে বসিয়া আছে
কানু হারামজাদা, ঠিক আছে। ওকিও কলঙ্কিনী রাধা, এই আর কি গানটা। আচ্ছা, এবার হারখণ্ড। হারখণ্ড হলো গিয়া কৃষ্ণ কি করে, ওই যখন পোশাক চুরি করে তখন একটা হারও চুরি করে নেয়। তো হারটা খুঁজে পায় না, পরে কৃষ্ণ যখন পোশাক ফেরত দেয় তখন বুঝতে পারে যে কৃষ্ণ ওই হারটা চুরি করছে। পরে যাই হোক, ওই রাধা বিচার দেয় আর কি কৃষ্ণের মায়ের কাছে। কৃষ্ণের মা তখন বুঝতে পারে যে কৃষ্ণ আসলে সম্পর্কে ভাগ্নি হয় আর কি রাধা, অর্থাৎ রাধা হয় তার মামি। কিন্তু বারোই আবার কি করে, একটু দুতিগিরি করে আর কি। বারোই করে না সমস্যা নাই, ওরা পোলাবান মানুষ, কোনো সমস্যা নেই, তুমি প্যারা খাওয়ার কিছু নেই। বারোই ব্যাপারটাকে সহজ করে দেয়। এটা ছিল হারখণ্ড। এবার কি হয়, এরপর কৃষ্ণ বান মারে। বান মানে তীর। তীর রাধার বুকে নিক্ষেপ করে, রাধার বুকে নিক্ষেপ করে, ঠিক আছে। অরিজিনাল তীর না, মানে জাদু জাদু আর কি বলে, ঠিক আছে। বান মেরে বলে না মেয়ে নিয়ে আসছে, এই টাইপের আর কি। রাধার বুকে মানে রাধা তো এখন খুব কৃষ্ণের জন্য আকুল হয়ে ওঠে আর কি। এবার হলো গিয়ে বংশীখণ্ড। কৃষ্ণের একটা বাঁশি থাকে, সেই বাঁশিটা সে প্রচুর বাজায়। এই যে একটা কবিতা আছে না কাজী নজরুল ইসলামের, আমি এক হাতে রণতুর্য আর এক হাতে বাঁশি, অর্থাৎ বাঁশি বাজাবে এক হাতে, আর এক হাতে সে যুদ্ধ করবে। এই কৃষ্ণ কিন্তু বাঁশি বাজাইতে পারতো এবং সে যুদ্ধ করে, মাথুরা দিয়ে যুদ্ধ করে আর কি। তো কৃষ্ণ ভালো বাঁশি বাজাইতো, সেই বাঁশিটা হলো রাধা চুরি করে আর কি, ঠিক আছে। রাধা কেন চুরি করে? কারণ রাধা কিন্তু এখন কৃষ্ণের প্রেমে পাগল হয়ে গেছে। কেন? কারণ রাধাকে বান মারা হয়েছে। তো এই বংশীটা চুরি করে, বাঁশি রাধা চুরি করে, ঠিক আছে। তো বাঁশি রাধা চুরি করার পর কৃষ্ণ একটা শক্তি থাকে ওই বাঁশিটা, পরে সে রাধার কাছে যায়, রাধা তাকে ফিরিয়ে দেয় বাঁশিটা। তবে শর্ত হইলো একটা, সেটা হলো গিয়া কৃষ্ণ কখনোই রাধাকে ছেড়ে দিতে পারবে না। কৃষ্ণ কথা দেয় যে আমি তোমাকে ছাড়বো না। দেখ পরবর্তীতে এই খণ্ড শেষ হয়ে যাওয়ার পর তবে বিরহ খণ্ড হয়। বিরহ খণ্ড মানে কৃষ্ণ চলে যায় মাথুরায়, মাথুরায় গিয়ে সে তার মামা কংসকে হত্যা করে। কংসকে হত্যা করার পর সে রাধার কাছে ফিরে আসে না, সে নিরুদ্দেশ হয়ে যায়, রাধা তার পাগল হয়ে যায়। এরপর হলো রাধা বিরহ। ও ভালো কথা, এই বিরহ খণ্ডে আসলে কৃষ্ণের রাধার যে পিসি আর কি বারোই, সেই বারোই অনেকবার কৃষ্ণকে বলে যে তুমি রাধাকে নাও, রাধাকে নাও। কৃষ্ণ বলে যে না, যে আমাকে বারবার প্রত্যাখ্যান করছে তার কাছে আমি আর যাবো না। যাই হোক, পরবর্তীতে এই শ্রীকৃষ্ণ কীর্তন শেষ হয়ে যায়। তবে শেষ হওয়ার আগে একটা চমৎকার তথ্য আছে, সেটা হলো রাধা বিরহ। রাধা একদিন ওই বৃন্দাবনে যায়, যেখানে অনেক অনেক মানে বাগান, পাখি টাখি আছে আর কি, পার্ক আর কি সোজা কথা। গিয়ে দেখে কৃষ্ণ হলো এই যে 1600 গোপী আছে না, এই যে 1600 গোপী, এই যে বাদ রাখলাম, সেই 1600 গোপীর সাথে কৃষ্ণ বেশ মানে মজায় আছে আর কি। ওইটা দেখে রাধা খুব কষ্ট পায়, রাধা ফিরে আসে। এই কষ্ট পাওয়ার উপর বেশ করে অনেক তথ্যমত্ত, অনেক নাট্য কবিতা লেখা হয়েছে আর কি, আমরা সেটা জানবো আস্তে আস্তে। এটা হলো রাধা বিরহ। এখানেই আসলে শ্রীকৃষ্ণ কীর্তন সমাপ্ত হয়ে যায়। আশা করি ক্লিয়ার। সমাপ্তি। এই হলো কি আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন।